এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের এখনকার পরিচয় হচ্ছে ভর্তি পরীক্ষার্থী। নেক্সট 3 থেকে 4 বা 5 মাস তোমরা এই অ্যাডমিশন ফেজ এটার মধ্য দিয়ে যাবা। তো এই ফেজটা অন্যরকম, অনেক প্রকার অনুভূতি থাকে। কারো হয়তো খুব ভালো রেজাল্ট হয়, কিংবা কারোর জন্য ব্যাপারটা খুবই ফ্রাস্ট্রেটিং, ডিপ্রেসিং একটা টাইম যায়। কারণ অনেকগুলো অ্যাডমিশন টেস্ট, তুমি একের পর এক অ্যাডমিশন টেস্ট দিয়ে যাচ্ছ, দেখা গেল সবার চান্স হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ না করুক তোমার চান্স হয় নাই বা ওয়েট করা লাগতেছে। এই ফেজটা অনেক বেশি ফ্রাস্ট্রেটিং, বুঝছো? তো এই 4 থেকে 5 মাসের যে অ্যাডমিশন ফেজ, এখানে কিছু জিনিস তুমি যদি একদম শুরু থেকে জানো, তোমার যদি জানা থাকে, তাহলে অনেক কিছুটা সহজ হয়ে যাবে অ্যান্ড তোমার জন্য বেটার আর কি। তুমি এই 3-4 মাসে এই কোয়েশ্চেনগুলো তোমার মাথায় আসবে। সো যেই কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা অ্যাডমিশন ক্যান্ডিডেট ফেস করে, ওই সব কোয়েশ্চেনের অ্যান্সার আমি আজকে দিব অ্যান্ড এগুলো একটু মাথায় রাখিও, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখিও। হ্যাঁ, আর এবারের এইচএসসি পরীক্ষার প্রশ্ন কিছুটা কঠিন হয়েছে। সো আমি জানি অনেকের মন খারাপ। হ্যাঁ, ঠিক আছে, সবারই কিন্তু খারাপ হয়েছে মন পরীক্ষা, তাই না? অলমোস্ট সবারই পরীক্ষা খারাপ হয়েছে। এখন অ্যাডমিশন টেস্ট কিন্তু কত নাম্বার পাইছো এইচএসসি পরীক্ষায়, এটার উপরে ডিপেন্ড করে না। এখানে হচ্ছে সিট লিমিটেড। সো টপ 100, আমি কথার কথা বললাম, ধরো 100টা সিট আছে, তাহলে টপ 100কে নিবে। কারণ সবার পরীক্ষা যদি খারাপ হয়, তাহলে টপ 100 তো ওভাবেই সিলেক্ট করবে, তাই না? সো এটা নিয়ে এখন আর চিন্তা করিও না, এটা চলে গেছে, এখন চিন্তা করেও আসলে লাভ নেই। বরং একটু এটা শিক্ষা নেওয়া উচিত যে এই ভুলগুলো তুমি এইচএসসিতে করার কারণে এইচএসসিতে পরীক্ষা খারাপ হয়েছে। যদি তোমার গাফিলতি থাকে, ওই ভুলগুলো যাতে অ্যাডমিশন ফেজে না করো, বুঝছো? ঠিক আছে, তো আমি কিছু প্রশ্ন লিখে ফেলছি, এগুলোর উত্তর দিব। তোমার প্রথম কাজ টার্গেট সেট করা। আমি জানি কলেজ থেকেই অনেকের টার্গেট সেট করা আছে, এখনো যদি সেট না করা থাকে প্লিজ টার্গেটটা সেট করে ফেলো। আর অনেকের টার্গেট হয়তো শিফট হবে। তো বাংলাদেশের শিক্ষার্থীদের ম্যাক্সিমামের 3টা টার্গেট থাকে: ইঞ্জিনিয়ারিং, মেডিকেল আর হচ্ছে ভার্সিটি। এখন ইঞ্জিনিয়ারিংয়ে বলতে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট এগুলাকে মেইন বোঝায়। তারপর অনেকগুলা বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি আছে। সো এইগুলাতে পরীক্ষা দেওয়ার জন্য বুয়েট, সিকে, রুয়েট, হ্যাঁ, এগুলাই পরীক্ষা বসার জন্য একটা সার্টেন যোগ্যতা লাগে, বুঝছো? এইচএসসির একটা জিপিএ লাগে। তোমার যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলাই জিপিএ 5 থাকে, তাহলে তুমি নিশ্চিন্তে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কন্টিনিউ করতে পারো। হ্যাঁ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলাই যদি 5 থাকে নিশ্চিন্তে। এখন এবার যেহেতু পরীক্ষা খারাপ হয়েছে, যদি কোনো একটায় বাই চান্স জিপিএ 5 মিস হয়ে যায়, ধরো 4 আসলো, 2টায় 5 1টায় 4, বা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, ইংলিশ টোটাল মিলে কয়টা? 5টা সাবজেক্ট, টোটাল জিপিএ হচ্ছে 25। ওই 25-এর মধ্যে তোমার যদি 23 থাকে, বুঝছো, 23 বা 22.5, তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কন্টিনিউ করতে পারো, বুঝতে পারছো? আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যখন তুমি নিবা, একটা ব্যাকআপ রাখা উচিত, যে বাই চান্স যদি ইঞ্জিনিয়ারিংয়ে না হয়, ব্যাকআপের জন্য তুমি ভার্সিটি বায়োলজিটা প্রিপারেশন নিতে পারো। ওটার কথা আমি পরে আসবো। এবার চলো মেডিকেলের পরীক্ষায় সবাই ধরো অনেক পরীক্ষা দেয়, কিন্তু মেডিকেলে 1,36,000 30,000 পরীক্ষা দেয়। সো এখানে ধরো মোটামুটি একটা রেজাল্ট করলেই কিন্তু তুমি বসতে পারবা। হ্যাঁ, অ্যান্ড প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তোমার কি নাম্বার থাকলে বা কি জিপিএ থাকলে তুমি পরীক্ষায় বসতে পারবা, সেটা আমি এই স্লাইডে দিয়ে দিছি। আমি ডেসক্রিপশনে স্লাইডটা দিয়ে দিব, সো তোমরা দেখে নিবা। এটা গত বছরের, আমি যে রিকোয়ারমেন্টগুলো স্লাইডে দিছি ওগুলো গত বছরের। এবার আরও শিথিল করবে, কারণ এবার কোয়েশ্চেন একটু হার্ড হয়েছে, ঠিক আছে? কিন্তু মেডিকেলের ঝামেলা হচ্ছে তোমার জিপিএর উপরে নাম্বার আছে, অ্যান্ড অনেক বেশি নাম্বার। সো তোমার জিপিএ 5 একজন পাইলো, আরেকজন ধরো 4.89 পাইলো, তাদের নাম্বারের মধ্যে কিন্তু একটা পার্থক্য চলে আসবে, বুঝতে পারছো? সো মেডিকেল অ্যাডমিশন যারা নিবা, এই জিনিসটা মাথায় রাখিও যে তোমার জিপিএর উপরে, এসএসসি এইচএসসির জিপিএর উপরে একটা নাম্বার থাকবে। 5 থাকলে হয়তো ফুল মার্কস পাইতা, 4.8 বা 4.89 পাইলে কমে যাবে। এবার আসো ভার্সিটি, ঠিক আছে? সো অনেকে আছে একদম ডেডিকেটেডলি ভার্সিটির প্রিপারেশন নেয়। যারা এই মাইন্ডসেটে আসো তারা তো আসোই। আবার অনেকে আছে যাদের ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলো খারাপ, মানে টার্গেট ছিল কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং, কিন্তু এই সাবজেক্টগুলো একটু খারাপ হয়েছে, এখন ভার্সিটি অ্যাডমিশন নিতে চাচ্ছ, ঠিক আছে, তোমাদের জন্য ভার্সিটি পারফেক্ট। এখন ভার্সিটিতে আবার 2 ধরনের ভার্সিটি হয়। ভার্সিটির মধ্যে আমরা ধরো ভার্সিটি,
তারপর এগ্রিকালচার থেকে শুরু করে সবগুলা ইউনিভার্সিটি নিয়ে আসলাম। 2 ধরনের ইউনিভার্সিটি কোনটা? একটা ইউনিভার্সিটিতে হচ্ছে দুইটাতেই বসার জন্য একটা যোগ্যতা লাগে, যে তোমার এসএসসি আর এইচএসসি জিপিএ এর মধ্যে যোগফল ধরো 8 এরকম হওয়া লাগে, বুঝতে পারছো? এক ধরনের ইউনিভার্সিটি আছে যেখানে এই জিপিএ এর উপরে নাম্বার আছে, বুঝছো? জিপিএ কে 2 দিয়ে গুণ করে বা 3 দিয়ে গুণ করে তোমার নাম্বারের সাথে যোগ করবে। আরেকটা আছে যেখানে এই জিপিএ এর উপরে নাম্বার নাই, বুঝছো? এখন যাদের পরীক্ষা খারাপ হয়েছে কিন্তু তুমি ভার্সিটির এক্সামে বসতে পারবা, জিপিএ কম, তাহলে যেখানে জিপিএ মার্কস আছে ওই ইউনিভার্সিটিগুলো থেকে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে। কিন্তু যেখানে মার্কস নাই ওইগুলাতে তোমাকে 100% এফোর্ট দেওয়া লাগবে, কারণ ওগুলাই শুধুমাত্র ভর্তি পরীক্ষার নাম্বারটাই ক্যালকুলেটেড হচ্ছে। সো তুমি যদি জিপিএ 5 না পেয়ে 4.5 পাও, আর যে জিপিএ 5 পাইছে তোমাদের মধ্যে কিন্তু তখন কোনো পার্থক্য থাকবে না, পার্থক্য থাকবে শুধুমাত্র অ্যাডমিশনের মার্কসের উপর। সো এই জিনিসটা মাথায় রাখিও, বাংলাদেশে এরকম অনেকগুলো ইউনিভার্সিটি আছে, বুঝছো? সো যাদের পরীক্ষা খারাপ হয়েছে কোন কোন ইউনিভার্সিটি একটু পরেই দেখতে পারবা, ওগুলাতে ফোকাস দিতে হবে। আর যাদের পরীক্ষা খুবই খারাপ হয় নাই, যে ফেল করবা এই অবস্থা, বা জিপিএ 3.5 4 এর নিচে এরকম চলে আসবে, সেকেন্ড টাইমের চিন্তা করিও না, সেকেন্ড টাইমের চিন্তা করিও না, ঠিক আছে? সেকেন্ড টাইমের চিন্তা করিওই না। তো গেল, তো টার্গেট সেট এটা করে ফেলতে হবে, সলিড একটা টার্গেট সেট করে ফেলতে হবে। আর ব্যাকআপ হিসেবে অবশ্যই রাখতে হবে, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তুমি ব্যাকআপ হিসেবে ভার্সিটি বায়োলজি রাখতে পারো, মেডিকেলের ক্ষেত্রে ব্যাকআপ হিসেবে ভার্সিটির যে ম্যাথ সেটা রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার চলো পরেরটা, ঢাকায় আসা বা বিভাগীয় শহরে আসা কতটা ইম্পর্টেন্ট। একটা সময় ছিল যখন আমরা অ্যাডমিশন টেস্ট দিতাম বা আমাদেরও আগে, তখন অ্যাডমিশন টেস্টের জন্য সবাই ঢাকায় বা বিভাগীয় শহরে চলে আসতো, কিন্তু এখন এই জিনিসটা কমে গেছে। কারণ কি? প্রথমত, তুমি যদি জাস্ট অ্যাডমিশন টেস্টের জন্য, ধরো কলেজে অনেকে নতুন শহরে আসছো, ঢাকা শহরে আসছো বা বিভাগীয় শহরে আসছো, ওদের জন্য ফাইন, ঠিক আছে, ওরা তোমরা চেঞ্জ করতে পারো। কিন্তু সারা জীবন তুমি বাসায় থাকছো, এখন জাস্ট অ্যাডমিশন টেস্টের জন্য যদি নতুন একটা শহরে যাও, তোমার অ্যাডমিশন হাতে থাকে 3-4 মাস। হ্যাঁ, তুমি ওখানে খাপ খাওয়াইতে গিয়েই কি দেখবা 3-4 সপ্তাহ লেগে গেছে, 1 মাস নাই। এরপর অসুস্থ হওয়া থেকে শুরু করে খাবারের অনিয়ম থেকে শুরু করে অনেক কিছু তো আছেই। সো ঢাকায় বা বিভাগীয় শহরে আসা এটা আমি একদমই রিকমেন্ড করতেছি না, আমি থাকলে আসতাম না। এর আরো একটা কারণ কি? কারণ এখন অনলাইনে সব কিছু পাওয়া যায়, বুঝছো? তুমি সারা বাংলাদেশের সব থেকে বেস্ট টিচারদের কাছে পড়বা, অনলাইনে পসিবল, তোমার অফলাইনে গিয়ে পড়া লাগবে না। একটা সময় ছিল যখন অফলাইনেই পড়া লাগতো, ঢাকা, রাজশাহী, চিটাগাং, ওখানে সব ভালো ভালো টিচার পাওয়া যেত, কিন্তু এখন না, অনলাইনেই সবাইকে পাওয়া যাচ্ছে। সো ক্লাসের জন্য ঢাকায় বা বিভাগীয় শহরে আসা একদমই রেকমেন্ডেড না, বুঝতে পারছো? এখন পরীক্ষা বা অফলাইন মডেল টেস্টের জন্য কি করব? তোমার বাসার আশেপাশে যদি কোনো কোচিংয়ের ব্রাঞ্চ থাকে তাহলে ডেফিনেটলি ওটা ছেড়ে জাস্ট ওটা পরীক্ষার জন্য, জাস্ট পরীক্ষার জন্য মডেল টেস্ট বা উইকলি টেস্টগুলো যেগুলো আছে বা ফাইনাল মডেল টেস্ট যেগুলো আছে ওগুলোর জন্য দিতে পারো। এখন বাসার কাছে যদি একদমই না থাকে, সেক্ষেত্রে তোমার একটা ডিসিশন নিতে হবে যে তুমি বাসায় নিজে থেকে মডেল টেস্ট দিতে পারবা কিনা। হ্যাঁ, ধরো বুয়েট বা অন্যান্য সকল ইউনিভার্সিটির মডেল টেস্ট কোয়েশ্চেন পাওয়া যায়, ওগুলো তুমি যদি কিনে নিয়ে বাসায় নিজে বসে টাইম ধরে প্র্যাকটিস দিতে পারো, ইন দ্যাট কেস না আসলেও হবে। হ্যাঁ, এটাও গেল একটা। আর অবশ্যই আসার আগে তোমার এরিয়া থেকে কোনো বড় ভাই বা আপু রিসেন্টলি যদি শহরে গিয়ে থাকে, ওর এক্সপিরিয়েন্সটা অবশ্যই শুনে আসবা প্লিজ, বুঝছো? সো নিতান্তই ইমার্জেন্সি না হলে এটা করিও না। আর যারা কখনোই আগে বাসা থেকে অন্য জায়গায় গিয়ে পড়ো নাই, বাসা থেকেই কলেজ পর্যন্ত পড়ছো, এটা চিন্তাও করিও না, ঠিক আছে? এবার আসি প্রশ্ন ব্যাংক কতটা ইম্পর্টেন্ট। অ্যাডমিশন টাইমে কোনো একটা বই যদি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয় সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক। ভাই প্রশ্ন ব্যাংক পড়লেই কি কমন পাবো? ব্যাপারটা এরকম না। প্রশ্ন ব্যাংক দেখে একটা ইউনিভার্সিটিতে কি টাইপের কোয়েশ্চেন হতে পারে সেটার তুমি একটা আইডিয়া পেয়ে যাবে। দেখবে ওই টাইপগুলাই ঘুরে ফিরে আসে, বুঝছো? ধরো বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটি গত 20 বছরের প্রশ্ন যেগুলো হয়েছে, ওই টাইপের বাইরে নতুন টাইপ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। যেই টাইপগুলো যত বেশি ইম্পর্টেন্ট তত। কিন্তু প্রশ্ন ব্যাংক পড়লেই যে সব আসবে এরকম না। এই যে চিন্তা করো, এবারের বোর্ড পরীক্ষার কথাই চিন্তা করো না,
ইউজুয়ালি কি বোর্ড কোয়েশ্চেনগুলোই রিপিট করে না বোর্ড পরীক্ষায়, কিন্তু এবার তো চেঞ্জ করে দিচ্ছে। তো সিমিলার কাহিনী অ্যাডমিশন টেস্টেও হতে পারে, বুঝছো? সো প্রশ্ন ব্যাংক খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটাকে অনলি রিসোর্স বানাইলে হবে না। অনলি রিসোর্স বানাইলে হবে না। তোমার প্রশ্ন ব্যাংকের তুমি যেই ইউনিভার্সিটি, তোমার টার্গেট ইউনিভার্সিটি, ওটার চ্যাপ্টার ওয়াইজ যে কোয়েশ্চেন ব্যাংকটা সেটা লাগবে। কিন্তু এখন কোয়েশ্চেন ব্যাংক কেমনে সলভ করবো? কোয়েশ্চেন ব্যাংক সলভ করার দুইটাই উপায় আছে। একটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, আর এটা হচ্ছে এয়ার ওয়াইজ। দুই ধরনের কোয়েশ্চেন ব্যাংকই থাকে। তো তুমি যখন অ্যাডমিশন ফেজের শুরুতে ধরো তুমি ফার্স্টে ম্যাট্রিক্স ও নির্ণায়ক পড়লা, তারপর ধরো ভেক্টর পড়লা, তখন এয়ার ওয়াইজে যাওয়ার প্রশ্নই ওঠে না। তুমি একটা চ্যাপ্টার পড়লা, ভেক্টর পড়লা, ভেক্টর পড়ার পর এই চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্ন ব্যাংক সেটা সবগুলো কোয়েশ্চেন সলভ করে পাবা। অ্যাডমিশন ফেজের একদম শুরুতে তুমি চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন ব্যাংকটা কভার করবে। অ্যাডমিশন ফেজ একদম লাস্টের দিকে যখন থাকবে, তোমার সিলেবাস শেষ হয়ে গেছে, তখন তুমি ইয়ার ওয়াইজ যে কোয়েশ্চেনটা সেটা সলভ করতে পারো। যে তোমার টার্গেট বুয়েট, এখন বুয়েট 20-21 সালে যে কোয়েশ্চেনটা আসছে সেটা আমি সলভ করে দেখি কতটুকু পারি, বুঝতে পারছো? আর কোয়েশ্চেন ব্যাংক সলভ করারও দুইটা টেকনিক আছে। একটা টেকনিক হচ্ছে যারা খুবই ট্যালেন্টেড, ওরা কি করে, ফার্স্টে একটা চ্যাপ্টার খুব ভালো করে পড়ে, খুব ভালো করে একটা চ্যাপ্টার পড়ে, তারপর ওই প্রশ্ন ব্যাংক দিয়ে নিজেকে যাচাই করে, আমি যে পড়লাম এখন দেখি তো এই চ্যাপ্টার থেকে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি যে কোয়েশ্চেন আসছে সেগুলো আমি পারি কিনা। এটা একটা উপায়। এটা হচ্ছে যারা ধরো চ্যাপ্টারটা আগে একদম ভাজা ভাজা করে ফেলছো, টপ করতে চাও। আরেকটা উপায় হচ্ছে প্রশ্ন ব্যাংক থেকে ফার্স্টে আইডিয়া নেওয়া যে কোন টাইপটা ইম্পর্টেন্ট, সেই টাইপগুলো আমি ভালো করে পড়বো, বুঝছো? এটা সবার জন্য। অ্যান্ড অ্যাডমিশন ফেজে ম্যাক্সিমাম কোচিং সেন্টারেও আমরা নিজেরাও তোমাদেরকে এভাবেই পড়াবো যে একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারের কোন টাইপগুলা তোমাদের তো অ্যানালাইজ করা লাগবে না, আমরা নিজেরাই অ্যানালাইসিস করে দেখাবো যে এই টাইপগুলো বেশি ইম্পর্টেন্ট, আমরা এই টাইপগুলো খুব ভালো করে পড়াবো, প্র্যাকটিস করাবো অ্যান্ড অল। এরপর তুমি নিজে প্রশ্ন ব্যাংক থেকে প্র্যাকটিস করা লাগবে। সো প্রশ্ন ব্যাংকটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যেই ইউনিভার্সিটি তোমার টার্গেট, ওই ইউনিভার্সিটির অ্যাটলিস্ট, বুঝছো, চ্যাপ্টার ওয়াইজ যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে ওই চ্যাপ্টার থেকে বিগত 10 বছর বা 20 বছরে যা যা কোয়েশ্চেন আসছে সব কিছু সলভ করে ফেলবা, ওই ইউনিভার্সিটি অ্যান্ড রিলেটেড যে ইউনিভার্সিটিগুলো। ঠিক আছে, এবার আসি মডেল টেস্ট কতটা ইম্পর্টেন্ট। মডেল টেস্ট দেওয়া লাগবে, মাস্ট। তুমি সব কিছু পারো, কিন্তু পরীক্ষার খাতায় যদি না লিখতে পারো বা পরীক্ষার খাতায় গিয়ে যদি নার্ভাস হয়ে যাও, তাহলে কিন্তু খুবই ম্যাসাকার হয়ে যাবে, বুঝতে পারছো? সো তুমি পড়াশোনা করবা, পড়াশোনা করে গিয়ে তারপর মডেল টেস্ট দিবা, না পড়েই গিয়ে মডেল টেস্ট দিব। আর অনেকে কি করে, মডেল টেস্ট গিয়ে দেখা দেখি করে। আরে ভাই, তুমি টাকা দিয়ে পরীক্ষা দিতেছো তোমার কি যাচাইয়ের জন্য, তোমার বেটারমেন্টের জন্য। তুমি যদি আরেকজনেরটা একটু টুকলি করো তাহলে হইলো? হ্যাঁ। আর মডেল টেস্ট যারা দিবা, একটা জিনিস মাথায় রেখো, তুমি যখন অ্যাডমিশন টেস্টে গিয়ে মডেল টেস্ট দিবা, তুমি যেই রুমটায় পড়বা, তোমার কোনো ফ্রেন্ড থাকবে আশেপাশে? না, কেউ তোমার পরিচিত থাকবে না। সো মডেল টেস্ট অ্যাডমিশন টাইমে যে কেউ যারা মডেল টেস্ট দিবা, এটা মেক শিওর করো তুমি যেই ব্যাচ টাইমে গিয়ে পরীক্ষাটা দিতেছো, এটা তোমার সিট, তুমি এখানে, তোমার বন্ধু এখানে, তোমার আরেকটা বন্ধু এখানে, এরকম যাতে না হয়। অপরিচিত মানুষের সাথে গিয়ে পরীক্ষা দিবা, তাহলে অ্যাডজাস্ট হবে। অনেকে দেখা যায় সারা জীবন বন্ধু, 3 বন্ধুর সাথে পরীক্ষা দিতে দিতে নতুন একটা এনভায়রনমেন্টে গেছে, অ্যাডমিশন টেস্টের হলে নার্ভাস, হাত কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, ঘামায় যাইতেছে হাত। এরকমটা না। অ্যাডমিশন টেস্টের হলে তোমার যেই এক্সপিরিয়েন্সটা, ওই এক্সপিরিয়েন্সটা তোমার মডেল টেস্টে নেওয়া লাগবে, বুঝছো? ঠিক আছে। সো মডেল টেস্টটা খুবই ইম্পর্ট্যান্ট। কারো যদি ফিনান্সিয়াল ক্রাইসিস না থাকে, যে কোচিং সেন্টারে ভর্তি হচ্ছ না বা পারতেছো না, এটা বাদে বাকি সবার জন্য সাজেস্টেড যে মডেল টেস্টটা ইম্পর্টেন্ট। তবে একটা কথা, তুমি পড়ে মডেল টেস্ট দিবা, না পড়ে গিয়ে আন্দাজে মডেল টেস্ট দিয়ে দিলাম, এরকম যাতে না হয়। তুমি ঠিক মতো পড়ে তারপর মডেল টেস্টগুলো দিবা। আর কারো যদি ডেইলি, উইকলি এগুলাতে দিতে প্রবলেমও হয়, এগুলো যদি বাসায় করতে পারো ফাইন, অ্যাটলিস্ট ফাইনাল যেই মডেল টেস্টটা, বুঝছো, বা উইকলি যেই মডেল টেস্টগুলো, ধরো তোমার বাসা থেকে কোচিং সেন্টারের ডিস্টেন্সটা অনেক বেশি, তুমি ডেলিটা দিতে পারতেছো না, তোমার আধা ঘন্টা 2 ঘন্টা জ্যামেই নষ্ট হয়ে যায়, দরকার নেই ভাই, তুমি ডেলি দিও না, উইকলি একদিন গিয়ে উইকলিটা দিয়ে দাও। ওটাও যদি না পারো, লিস্ট ফাইনালটা দিও, বুঝছো? ডেইলি, উইকলি এগুলো বাসায় বসেই করা যাবে, বাট ফাইনালটা অ্যাটলিস্ট দিও। আর পড়ে দিও, না পড়ে দিও না, ঠিক আছে? না পড়ে দিও না। কোচিংয়ে দৌড়াদৌড়ি,
দেখো প্রথমত ক্লাসের জন্য আমি কোচিং একদমই সাজেস্ট করব না, অফলাইন ক্লাসের জন্য অফলাইন একদমই সাজেস্ট করব না, কারণ অফলাইন কোচিং সেন্টারে যাওয়া আসা, তারপর অফলাইনে পড়ানোর এফিসিয়েন্সিও কিন্তু তুলনামূলক কম। বুঝতে পারছো, একটা রুমে অনেকজন মানুষ থাকে। অনলাইনেই যেহেতু সব টিচারদের পাওয়া যাচ্ছে, সো ক্লাসের জন্য মাস্ট কি অনলাইন। বুঝতে পারছো? এখন তুমি দেখবা অ্যাডমিশন ফেজের একদম শুরুতেই তোমার একটা বন্ধু সে 3-4টা কোচিংয়ে ভর্তি হয়ে গেছে। ভাই দরকার নেই, তুমি যে কোনো একটা কোচিংয়ে স্টিক থাকো। বুঝতে পারছো? স্পেশালি গার্ডিয়ানরা এরকম হয়, এই ভাইয়ের কাছে ভর্তি করায়, ওই ভাইয়ের কাছে ভর্তি করায়, বাসায় আরেকজনকে নিয়ে আসে। মেক সেন্স করে না। ও যদি এতগুলা জায়গায় দৌড়াদৌড়ি করে, নিজে পড়বে কখন? নিজের পড়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বুঝছো? সো যে কোনো এক জায়গায় পড়ো, একদম শেষ পর্যন্ত পড়ো। কোন জায়গায় পড়বা এটা তোমরা ভালো জানো, অলরেডি তোমাদের যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, অনলাইনে তোমরা নতুন না। বুঝতে পারছো? সো অযথা দৌড়াদৌড়ি করিও না, স্পেশালি অফলাইনে। আমি দেখছি একদম সকালে উঠে যে কোচিং সেন্টারের জন্য দৌড়াদৌড়ি শুরু হয়, ওর জানেও কুলায় না। বুঝছো? এটার থেকে মানে উপকারের থেকে ক্ষতি বেশি। ফিজিক্স পড়তেছে সকালে, কেমিস্ট্রি পড়তেছে, আবার ফিজিক্স গিয়ে আরেকজনের কাছে পড়তেছে, আবার বাসায় এসে পড়াইতেছে, এরকম অনেক আছে। দরকার নেই। তুমি দিনে ম্যাক্সিমাম 4 ঘন্টা ক্লাসের জন্য রাখতে পারো, ক্লাস মডেল টেস্ট এগুলোর জন্য। বাকি যেই টাইমগুলো 4 ঘন্টা বা 5 ঘন্টা, বাকি যেই 4-5 ঘন্টা বা 6 ঘন্টা থাকবে, ওটা তুমি নিজে পড়বা, নিজে প্র্যাকটিস করবা, ওর থেকে বেশি কিছু নাই। ওকে? সো অযথা দৌড়াইও না কোচিং সেন্টারে, দৌড়াদৌড়ি করিও না। আর বাংলাদেশের রাস্তাঘাটের যে অবস্থা, এই যে নিজে পড়াও প্র্যাকটিস সবচাইতে ইম্পর্টেন্ট। তুমি একটা চ্যাপ্টার পড়ছো কোন একটা ভাইয়ার ক্লাস দেখে, কোন একটা টিচারের ক্লাস থেকে, ম্যাট্রিক্সও নিন না, ঠিক আছে, পড়া হয়েছে, তোমার এই চ্যাপ্টারটা শেষ করতে ধরো 6 ঘন্টা ক্লাস লাগছে। ওকে? তারপর তোমার কাজ হবে প্র্যাকটিস করে ফেলা। এখন প্র্যাকটিস কই থেকে করবা? প্রত্যেকটা কোচিং সেন্টারের বই আছে, আমাদের এসিএস এরও কিন্তু বই আছে, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি যে কোনো জায়গায় বই আছে। সো ওই বই থেকে তুমি কি করে ফেলবা? ওই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে ফেলবা। হ্যাঁ, ইউজুয়ালি কোচিং সেন্টারের বইগুলো বেশ ভালো হয়। তুমি যদি চাও যে করবা, বোর্ড বই পড়বা, মেইন বই পড়বা, সেটাও করতে পারো। এখন কোনটা পড়বা? তুমি কলেজ লাইফে যেটা ফলো করে আসছো সেটা। ইঞ্জিনিয়ারিং এর জন্য কেতাব স্যারের বই পড়তেই হয়, নট ম্যান্ডেটরি। তুমি কলেজ লাইফে যেটা পড়ে আসছো ওটা পড়লেই হবে। বুঝতে পারছো? নিজে প্র্যাকটিস করার জন্য অ্যাট লিস্ট 50% টাইম, তোমার পড়াশোনার 50% টাইম রেখে দিতে হবে, আপন মনে পড়তে হবে। বুঝছো? কোনো ডিস্ট্রাকশন ছাড়া। একটা রিকোয়েস্ট হচ্ছে, যদি পারো প্লিজ অ্যাডমিশন টাইমে তোমার যত সোশ্যাল মিডিয়া আছে, হ্যাঁ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, সবকিছু ডিঅ্যাক্টিভেট করে দাও। ফেসবুকে ক্লাস টাস করতে হলে দরকার হলে একটা ফেক আইডি খুলো, ওই ফেক আইডি দিয়ে ক্লাস করো। বুঝতে পারছো? অ্যাডমিশন ফেজ শেষে তুমি তোমার ফেসবুক বা ইনস্টাগ্রাম আইডিটা বাড়িয়ে করো। হ্যাঁ, যাদের ডিস্ট্রাকশন খুব বেশি, এখন তোমার যদি ডিস্ট্রাকশন না হয়, তুমি ব্যালেন্স করতে পারো, ফাইন, কোনো অসুবিধা নেই। বাট এটা মাথায় রাখিও, যদি ডিস্ট্রাকশন হয় এগুলো একটু দূরে রাখতে হবে। রিভিশন মাস্ট। তোমার সপ্তাহে 7 দিন, ঠিক আছে? এই 7 দিনের মধ্যে তুমি যদি 6 দিন নতুন পড়ার জন্য রাখো, 1 দিন অ্যাটলিস্ট আগের পড়াগুলো রিভিশন দিতে থাকতে হবে, ঠিক আছে? আর তোমার রিভিশন না দিলে কিন্তু তোমার পরে লাভ নাই, তুমি পরীক্ষায় লিখতে পারবে না। সো রিভিশনের মধ্যে থাকতে হবে, মাস্ট। এন্ড তুমি তোমার অ্যাডমিশন ফেজটা এমনভাবে সাজাবা যে তোমার কাঙ্ক্ষিত অ্যাডমিশন টেস্ট যেটা, এটা ধরো তোমার বুয়েট অ্যাডমিশন টেস্ট, এইটার ডেটের অ্যাটলিস্ট 1 মাস আগে যাতে তোমার পুরো সিলেবাস শেষ হয়ে যায়। ওই 1 মাস তুমি জাস্ট রিভিশনের জন্য রাখবা, এটা হচ্ছে পারফেক্ট গ্যাপ। তাও যদি না হয় অ্যাটলিস্ট 20 দিন রাখো রিভিশনের জন্য, ঠিক আছে? সো রিভিশন ট্রাম্প কার্ড, রিভিশন দিতে হবে। বুঝতে পারছো? শেষ পর্যন্ত লেগে থাকা, দিস ইজ ইম্পর্টেন্ট। বাংলাদেশে একটা ইউনিভার্সিটি না ভাই, অনেকগুলো ইউনিভার্সিটি, সব মিলে 30,000 বা 40,000-এরও বেশি সিট আছে কিন্তু পাবলিক ইউনিভার্সিটিগুলোতে। হ্যাঁ, তুমি যদি ধরো ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নাও, বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কিন্তু একটা না, বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট,
কোনো না কোনোটাই হয়ে যাবে তুমি যদি শেষ পর্যন্ত লাইগা থাকো। তুমি অর্ধেক প্রিপারেশন নিলা, এরপর ছাইরা দিলা, তোমাকে দিয়ে হবে না, তুমি হাওয়া 1 মাস ফ্রাস্ট্রেশনে চলে গেছো, তাইলে হবে না। বাট তুমি যদি শেষ পর্যন্ত লেগে থাকো, ম্যাক্সিমামের ক্ষেত্রে শুনিও, ম্যাক্সিমামের ক্ষেত্রে এটাই হবে। তুমি প্রিপারেশন ধুমায় প্রিপারেশন নিছো, ফার্স্ট এক্সাম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের এক্সাম, তুমি এটাতে মারা খাই গেলা, স্বাভাবিক। কারণ এখানে সিট, এই ইউনিটের সিট হচ্ছে 1800, ওয়েটিং টোটিং মিলে 4000 4500 পর্যন্ত যায়, বুঝছো, বা 3000 পর্যন্ত যায়। অ্যাডমিশন ক্যান্ডিডেট তো অনেক বেশি, লাখের উপরে, তাহলে বাকিরা তো মারা খাবে, তাই না? ঠিক আছে, ওকে। এখন তুমি এখানে খারাপ করলাম, তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে বাকি যেই পসিবিলিটিগুলো আছে, তুমি এই যে প্রিপারেশন নিছো সেটার সাথে আরেকটু প্রিপারেশন অ্যাড করলেই কিন্তু বাকিগুলাই ভালো করতে পারতা, সেই পসিবিলিটি হারাই গেছে, তাই না? তো তুমি তোমার প্রিপারেশন কন্টিনিউ করবা, এবং তোমার প্রিপারেশন যদি ভালো হয়, তোমার যদি ওই কনফিডেন্স থাকে, বিশ্বাস করো কোনো না কোনো জায়গায় ভালো একটা পজিশনে তোমার চান্স হয়ে যাবে। ঢাকা ইউনিভার্সিটি হইল না, জাহাঙ্গীরনগর আছে, চিটাং ইউনিভার্সিটি আছে, রাজশাহী ইউনিভার্সিটি আছে, সাস্ট আছে, বুয়েটে হইল না, চুয়েট আছে, কুয়েট আছে, রুয়েট আছে, বুঝছো? মেডিকেলে হইল না ফার্স্টে, ধরো কথার কথা, তারপর কি ঢাকা ইউনিভার্সিটি আছে, অনেকগুলো ইউনিভার্সিটি আছে না, তারপর এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলো আছে, এগুলো যে একদম খারাপ সবকিছু এরকম কিন্তু না, বুঝছো? ইউনিভার্সিটিতে ঢোকার পরে, হ্যাঁ, তুমি ধরো খুব ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, তোমার নেক্সট 4 বছর অনেক শান্তির হবে, বুঝছো? অনেক শান্তির বলতে তুলনামূলক শান্তি, বাংলাদেশে তো অনেক শান্তি বলতে কিছু নাই, তুলনামূলক ইজিয়ার হবে। তুমি হয়তো টিউশন করাইতে পারবা, টাকা কামাইতে পারবা, তোমার একটা ট্যাগ থাকবে, বুঝছো? কিন্তু এই 4 বছর তুমি যদি এই ফুর্তি ফার্তা করো, তাহলে কিন্তু এর পরে লাইফটা অত ইজি হবে না। তুমি যখন চাকরির বাজারে ঢুকবা তখনই রিয়েলিটি চেকটা খাবা, বুঝতে পারছো? সো তুমি যেই ইউনিভার্সিটিতে ঢুকো না কেন, এর পরের 4 বছর তুমি কি করতেছো এটার উপরে ডিপেন্ড করে তারপরের ফিউচারটা। জীবনটাই এমন, তাই না? ওই যে হার্ড টাইম ক্রিয়েটস স্ট্রং ম্যান, ওরকম একটা জিনিস পড়ছো না, ওরকমই। আচ্ছা, তো শেষ পর্যন্ত লাগিয়ে থাকতে হবে, তুমি যেটারই প্রিপারেশন নাও না কেন, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, মেডিকেল, লাস্ট অ্যাডমিশন টেস্ট, আমার টার্গেট ওই পর্যন্ত আমি লাগিয়ে থাকবো। একটা খারাপ হয়েছে, ওকে ফাইন, আমি পড়াশোনা করছি, হয়তো ভাগ্যে ছিল না, তো যাতে এইরকম না হয়, আমার নিজের গাফিলতির জন্য আমি মিস করছি, প্লিজ এইটা যাতে না হয়, বুঝছো? নিজের গাফিলতির জন্য যাতে মিস না হয়। আচ্ছা, এবার মেডিকেল ভর্তি ইচ্ছুক যারা আছে, বাংলাদেশে মেডিকেলের সিট গত বছর ছিল হচ্ছে 5380 এরকম, গত বছর অ্যাডমিশন টেস্ট দিছে হচ্ছে 1,36,000, তাহলে বুঝতে পারতেছ প্রতি একটা সিটের জন্য 25 থেকে 30 জন লড়াই করতেছে। সো যারা মেডিকেল ভর্তি পরীক্ষা বা প্রস্তুতি নিবা, ব্যাকআপ হিসেবে প্লিজ অ্যাটলিস্ট ভার্সিটির জন্য ম্যাথটা রাখিও, ভার্সিটির যেই ম্যাথটা, বুঝছো? মেডিকেলে তো ফিজিক্স কেমিস্ট্রি আছে, যদিও মেডিকেলের যেই ফিজিক্স সেটার সাথে ভার্সিটির ফিজিক্সের ডিফারেন্স আছে। মেডিকেলে শুধু থিওরি আসে, ঢাকা ইউনিভার্সিটিতে থিওরি প্লাস ম্যাথামেটিক্স দুটোই আসে, কিন্তু মেডিকেলে কিন্তু ম্যাথটা একদমই থাকে না, কিন্তু ভার্সিটিতে থাকে, বুঝছো? তো তুমি যখন মেডিকেলের প্রিপারেশন নিবা, ওই প্রিপারেশনের একদম শুরু থেকে তুমি যদি ম্যাথটা প্রিপারেশন নিয়ে রাখো, তাহলে ধরো বাই চান্স মেডিকেল যদি খারাপ হয়ে যায়, আমরা ডেফিনেটলি চাই যে যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ এবং ভালো করে প্রিপারেশন নিবা সবার যাতে চান্সটা হয়ে যায়, কিন্তু রিয়েলিটি হচ্ছে সবার চান্স হবে না, তুমি দেখতে পারতেছ, বুঝছো? আমি যতই দোয়া করি, যা করি না কেন, এটা হবে না। হ্যাঁ, সবাই যদি ধরো 90-এর উপরে পায় মেডিকেল অ্যাডমিশন টেস্টে, সবাই, তাও কি তারা চান্স পাবে না? বাকিদের তো অন্য ওয়ে খুঁজতে হবে। সো মেডিকেলের প্রিপারেশন যারা নিছো, তোমরা বায়োলজি, কেমিস্ট্রি এগুলো কিন্তু খুব ভালো করে পড়ছো, ফিজিক্স আর ম্যাথস, স্পেশালি ম্যাথসটা যদি একটু টাচ দিয়ে রাখো একদম শুরু থেকেই, ধরো সপ্তাহে 5 ঘন্টা বা 6 ঘন্টা তুমি টাইম দিলা, 6-7 ঘন্টা টাইম দিলা ম্যাথসের প্রতি, তাহলে কিন্তু তোমার একটা কনফিডেন্স থাকবে যে মেডিকেলে না হইলেও আমার একটা ব্যাকআপ আছে। এই কনফিডেন্সটা কি করবে জানো? তোমার মেডিকেল পরীক্ষায় চান্স পাওয়াইতেও আরো হেল্প করবে, কারণ তোমার যখন এটা থাকবে মাথায় যে আমার একটা কনফিডেন্স আছে, আমি যদি মেডিকেলের চান্স নাও পাই আমার ব্যাকআপ আছে, হ্যাঁ, তখন কিন্তু মেডিকেলের মেইন যে অ্যাডমিশন টেস্টটা সেখানে গিয়ে নার্ভাস কম হবা। ইউজুয়ালি জাস্ট একটা অপশন থাকলে মানুষজন নার্ভাস হয়ে যায় প্রচন্ড, এটা যদি না হয়, এটা যদি না হয়। সো ব্যাকআপটা ইম্পর্টেন্ট।
ঠিক আছে। অ্যান্ড তোমাদের জন্য এখানে একটা গুড নিউজ আছে, আমরা এবছর, গত বছর কিন্তু তুমি চাইলে আমরা কিন্তু আলাদা করে ম্যাথ কোর্সটা নামাই নাই, ভার্সিটি কোর্সটাই কেন লাগতো এসিএস এর। এইবার তোমরা যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো, স্পেশালি তোমাদের জন্য আমরা আলাদা করে ভার্সিটি প্লাস মেডিকেল হায়ার ম্যাথস প্রাইভেট ব্যাচ সেটা নামাচ্ছি। সো এখানে 30টা ক্লাসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি ক্র্যাক করার জন্য ম্যাথামেটিক্সের যা যা দরকার আমরা সব কিছু পড়াই দিব, বুঝতে পারছো? অ্যান্ড আমরা এমনভাবেই পড়াবো যাতে করে তুমি মেডিকেল প্রিপারেশনের পাশাপাশি যদি সপ্তাহে একটু একদিন বা আধা দিন টাইম দাও তাহলে এটা যাতে হয়ে যায়। সো ক্লাস, প্র্যাকটিস শিট, এক্সাম, ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, অনলাইনে সব কিছুই হবে, অ্যান্ড ফাইনাল মডেল টেস্ট সব কিছুই হবে, বুঝতে পারছো? সো মেডিকেল অ্যাডমিশন নিচ্ছ, ম্যাথের জন্য আলাদা করে প্যারা নেওয়ার দরকার নেই, জাস্ট এই কোর্সটাই মোর দেন ইনাফ। সিমিলারভাবে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, বায়োলজিতে অ্যাটলিস্ট রাখিও, মাথায় রাখিও, ঠিক আছে? এরপর হচ্ছে অলমোস্ট সবগুলো ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট আমি এই স্লাইডটাই দিয়ে দিছি, হ্যাঁ, যে কোন ইউনিভার্সিটিতে কত লাগবে। দেখো, প্রথমত আসন সংখ্যা দেওয়া আছে, বুয়েট হচ্ছে 1309টা, পরীক্ষার ধরন দেওয়া আছে, বিষয় আর প্রশ্ন দেওয়া আছে, এগুলো জাস্ট দেখে নিও, আমার আর এক্সপ্লেন করার কিছু নেই। আবেদন যোগ্যতা দেওয়া আছে, বুঝছো? এটা গত বছরের আবেদন যোগ্যতা। এই বছর যেহেতু রেজাল্ট একটু খারাপ হবে বোঝাই যাচ্ছে, সো এটা কিন্তু আরো শিথিল করবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসটা, এই যে ফলাফল নির্ধারণ। ফলাফলটা কিসের উপর নির্ধারণ হয়? এই যে এই দুটা জিনিস একটু খেয়াল রাখবা। ফলাফলটা হচ্ছে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নাম্বার, তার মানে এখানে কিন্তু জিপিএর কোনো মার্কস নাই, বুঝছো? তোমার বাই চান্সে ধরো ইংলিশে 3.5 চলে আসছে, বাংলায় 3.5 চলে আসছে, এখানে বলছে কি এইচএসসিতে পিসিএম, আচ্ছা এইচএসসিতে জিপিএ 5 সহ জিপিএ 5 পাওয়া লাগবে। ধরো তুমি বসতে পারছো কিন্তু তোমার জিপিএ খারাপ, ওইটা কিন্তু এখানে কোনো এফেক্ট রাখবে না, তোমার মেইন অ্যাডমিশন টেস্টের মার্কটাই এফেক্ট রাখবে। এরপর রুয়েট, সিমিলার কাহিনী, এখানেও জিপিএর কোনো এফেক্ট নাই নাম্বারের মধ্যে, কিন্তু তোমার কি বসার জন্য একটা রিকোয়ারমেন্ট আছে, তো এগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? এরপর ধরো এমআইএসটি, এই যে এমআইএসটিতে কি এইচএসসির ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ওইটার মার্কসের উপরে একটা নাম্বার আছে, বুঝছো? সো তোমার মাথায় এই জিনিসগুলো যাতে থাকে, হ্যাঁ। এই যে আইওটি, এখানে জিপিএর কোনো ইফেক্ট নাই। সাস্ট এখানে আছে, এই যে দেখো, ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নাম্বার প্লাস এসএসসি জিপিএ কে 2 দিয়ে গুণ, এইচএসসি জিপিএ কে 2 দিয়ে গুণ, এটার ভিত্তিতে কি মেধাক্রম তৈরি করা হয়। মেডিকেল, ডেন্টাল, এই যে দেখো, মেডিকেলে হচ্ছে একটা ভয়ানক জিনিস, এসএসসি জিপিএ কে 10 দিয়ে গুণ করা হয়। তার মানে ধরো কেউ জিপিএ পাইছে 4 আর কেউ পাইছে 5, ওদের মার্কসের ডিফারেন্স কিন্তু 10 হয়ে যাবে। এটা কভার আপ করা খুবই টাফ। মেডিকেলে তো 2-1 নাম্বারের জন্যই পজিশন অনেক আগে পিছিয়ে হয়ে যায়, এটা একটু মাথায় রাখিও, বুঝছো? ঢাকা বিশ্ববিদ্যালয় সিমিলার কাহিনী, এসএসসি জিপিএ কে 2 দিয়ে গুণ, তার মানে জিপিএর একটা এফেক্ট আছে, জাহাঙ্গীরনগর, এখানেও কি জিপিএর একটা এফেক্ট আছে। চট্টগ্রাম ইউনিভার্সিটি, এই যে দেখো, এখানে কিন্তু জিপিএর কোনো এফেক্ট নাই, ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে। তবে মেধা স্কোর সমান হলে তখন অন্যান্য রিকোয়ারমেন্ট চলে আসে। সো যাদের জিপিএ খারাপ হয়েছে এই জিনিসটা মাথায় রাখিও, ঠিক আছে? তো আর এসিএস থেকে আমাদের এসিএস ইঞ্জিনিয়ারিং ব্যাচ আছে, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, তোমাদের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য টিচার প্যানেল কারা আছে এটা আসলে আমার ইন্ট্রোডিউস করে দেওয়ার আসলে দরকার নেই, তোমরা অলরেডি সবাইকে চেনো। সো বেস্ট একটা টিচার প্যানেল, তোমাদের যা দরকার আমরা পরে দিব সব কিছুই। তবে এটা স্বাভাবিক, দেখো আমাদের কোর্সেই ভর্তি হয়ে 15-16 হাজার মানুষ, বুয়েটের সিট হচ্ছে 1300, সব ইঞ্জিনিয়ারিং ভার্সিটি মিলায়ও কি 4-5 হাজারের বেশি হবে না, 6 হাজারের বেশি হবে না। সো ডেফিনেটলি সবাই সাকসেসফুল হবে না, বুঝছো? সো আমাদের সাইড থেকে এফোর্টটা লাগবে, তোমাদের এন্ড থেকে তোমাদের এফোর্টটাও লাগবে, দুইটার কম্বিনেশন মাস্ট, নাইলে তুমি যার কাছে পড়ো, যতজনের কাছে পড়ো, লাভ নেই। সিমিলার ভাবে যাদের ভার্সিটি টার্গেট, তোমাদের কি ভার্সিটি ব্যাচ এটাও থাকবে। আর এই বছর তুমি ভার্সিটির যে ম্যাথ কোর্সটা সেটা কিন্তু আলাদা করে এনরোল করতে পারবা, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো। আমার আর অভিদাদার যে ম্যাথ কোর্সটা সেটা আলাদা করেও এনরোল করতে পারবা, ঠিক আছে? তো এই ছিল। এরপর জিএসটিতে কিন্তু অনেকগুলা সিট, হ্যাঁ, অ্যান্ড এখানে কিন্তু জিপিএর কোনো মার্কস নাই, যাদের জিপিএ খারাপ হবে মাথায় রাখিও, ঠিক আছে? সো অ্যাডমিশন ফেজ শুরু হতে যাচ্ছে, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা,
আমি জানি এই ফেজটা একটু ফ্রাস্ট্রেটিং, তুমি হয়তো বুঝতে পারতেছ না। আসল ফ্রাস্ট্রেশন শুরু হবে, মানে ডিপ্রেসিং টাইমটা শুরু হবে যখন অ্যাডমিশন টেস্টগুলো ঠাস ঠাস হইতে থাকবে, ঠাস ঠাস রেজাল্ট দিতে থাকবে। তুমি দেখবা তোমার একটা ফ্রেন্ড যে ভালো করে পড়ছে তার সবগুলো ইউনিভার্সিটিতে হয়ে যাচ্ছে। আরেকটা কথা, তোমাদের হাতে এরকম কোয়েশ্চেন আসে না, ভাই ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন করতেছে, ও দেখি সবগুলাই চান্স পেয়ে গেছে, বুয়েটও পাইছে, মেডিকেলও পাইছে, ঢাকা ইউনিভার্সিটিতে পাইছে, কেমনি কি? ব্যাপারটা এরকম না। যারা সব জায়গায় চান্স পায় ইউজুয়ালি তারা একাডেমিক থেকে খুব ভালো করে প্রিপারেশন নিয়ে রাখে। সবগুলো অ্যাডমিশন টেস্ট তো এইচএসসি সিলেবাসের উপরেই হয়, তো কারো এইচএসসি সিলেবাস যদি খুব ভালো করে কভার করা হয় ও তো সবগুলাই চান্স পাবেই। হে যেই প্রিপারেশনে নেক, যদি কোনো কোচিং সেন্টারে ভর্তি না হয় তাহলেও ভালো রেজাল্ট করবে। বুঝতে পারছো? এটা হচ্ছে রিয়েলিটি, তাই না? এখন তোমার প্রিপারেশন যদি খারাপ হয়, তুমি যদি এইচএসসিতে ফাঁকিবাজি করো, তাহলে এখন ওটা গ্যাপ করতে হবে, কাভার আপ করতে হবে, যেমনে পারো করতে হবে নেক্সট 3-4 মাস। হ্যাঁ, 3-4 মাসে চাইলে অনেক কিছু সম্ভব। তুমি নিজের সর্বোচ্চটা দিছো? কখনো দিছো? একদিন ধরো 3 মাস না, তুমি 1 সপ্তাহ, 1 উইক নিজের সর্বোচ্চটা দিবা, মানে ম্যাক্স। নেক্সট 1 উইক বা ধরো সেপ্টেম্বরের ফার্স্ট উইক তুমি নিজের সর্বোচ্চটা দিবা। সর্বোচ্চ তুমি দিনে যতক্ষণ পড়তে পারো, কোনো ডিস্ট্রাকশন নাই, তুমি দেখবা তুমি কি পরিমাণ আউটপুট আনতে পারছো। 1 সপ্তাহে তোমার পজিশন ঠাস করে এতটুকু আপগ্রেড হয়ে যাবে। তুমি যখন এই জিনিসটা দেখবা যে তুমিও পারতেছো, তুমি পড়লে রেজাল্ট আসতেছে, ভালো করতেছো, তখন কিন্তু তোমার কনফিডেন্স হাই হয়ে যাবে, তুমি কি আরো পড়বা। ঠিক আছে? সো অ্যাটলিস্ট 1 সপ্তাহ ভালো করে পড়ে দেখো, দেখবা যে তোমার দ্বারা সম্ভব। ওকে, সো বিদায় নিচ্ছি আমি। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এই ফেজটায় দেখা হবে অনেকবার। তো আজকে কথা বলতেছি, হয়তো অ্যাডমিশন টেস্ট, ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে 1 সপ্তাহ আগে আবার কথা বলবো, অ্যাডমিশন টেস্টের পরে আবার কথা বলবো। এই তোমাদের মধ্যে যারা দেখতেছো ওরাই অনেক হয়তো সাকসেসফুল হয়ে যাবা, অনেক হয়তো চান্স পাবা না, দেন ওদের জন্য আবার আমরা কিছু কথাবার্তা বলবো, এভাবে চলতে থাকবে, বুঝছো? সো মেক শিওর করো তোমাদের এন্ড থেকে যাতে কোনো গাফিলিত না থাকে, নিজের সর্বোচ্চটা যাতে না দাও অ্যান্ড এই আফসোসটা যাতে না থাকে, আমি যদি আরেকটু পড়তাম তাহলে হয়তো আমার চান্সটা হয়ে যেত। আমি যদি আরেকটু পড়তাম, আমি যেই পজিশনে চান্স পাইছি আমার পজিশনটা আরেকটু বেটার হইতো, আমি আমার ড্রিম সাবজেক্টটা পাইতাম। এই আফসোসটা যাতে না হয়।